আমন্ত্রণ জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। এই অনুষ্ঠানে আমরা কথা বলি আমেরিকার রাজনীতি, অর্থনীতি নিয়ে, এবং একই সঙ্গে আমরা গুরুত্ব দিয়ে থাকি বাংলাদেশ, প্যালেস্তাইন এইসব বিষয়গুলো নিয়েও। যথারীতি আমরা আজকের পর্বটিতেও বাংলাদেশ নিয়ে আলোচনা করব, আমেরিকার রাজনীতি এবং একই সাথে গাজা, প্যালেস্তাইন এইসব ইস্যুগুলো নিয়ে আলোচনা করব। এই আলোচনায় আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন পতিত শাহ সিনিয়র সাংবাদিক, কলামিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ, এবং একই সাথে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ল সোসাইটি যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। আমরা আলোচনার শুরুতে সম্মান জানাতে চাই সেসব শ্রমিকদের যাদের সংগ্রাম এবং ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকে লেবার ডে পালিত হচ্ছে, এবং এই লেবার ডেতে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। দীর্ঘদিন ধরেই এই অধিকারটা প্রতিষ্ঠা হয়েছে এবং দীর্ঘ সময় আন্দোলনের ফসল হিসেবে আজকে সবাই শ্রম অধিকারের সুযোগটা পাচ্ছেন। আমরা জানি যে 1800 সালের শুরু থেকেই এই আন্দোলনটা শুরু হয়েছে, কিন্তু 1894 সালের দিকে গিয়ে সেপ্টেম্বরের প্রথম সোমবার লেবার ডে পালন করা হয়, এবং এর ফলে কিন্তু আগে যেখানে 12 ঘন্টা কাজ করতে হতো সেখানে 8 ঘন্টা কাজের সুযোগ তৈরি হয়েছে। তাদেরকে সম্মান জানিয়ে আমাদের আলোচনা, এবং আলোচনার শুরুতে সৈয়দ মাহমুদুল্লাহ, এই বিষয়ে আপনার মূল্যায়ন শুনতে চাইবো। লেবার ডে যে বিষয়গুলোকে সামনে রেখে এই দিনটিকে পালন করা হয় সেটি আসলে কতটুকু অর্জন করা সম্ভব হয়েছে? আপনাকে ধন্যবাদ, আপনার দর্শক শ্রোতা সবাইকে, আমার সহ আলোচককেও। এটা খুবই গুরুত্বপূর্ণ এই দিনটা। 1894 সালে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে সেপ্টেম্বর মাসের প্রথম সোমবারকে ঘোষণা করলো, এবং তখন থেকে এটা সমস্ত যুক্তরাষ্ট্রে পালিত হয়ে আসছে। কিন্তু তার আগে কি অবস্থা হয়েছে? তার আগে কখন দাবিটা উঠে, যখন দাসদেরকে শ্রমিকদেরকে প্রায় দাসের মতো, তাদের কোনো অধিকার ছিল না। আপনি তো 8 ঘন্টা করে বললেন, 8 ঘন্টা সপ্তাহে 7 দিন এরকম ছিল। তারপরে 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা, 12 ঘন্টা পর্যন্ত ছিল। কোনো নিয়ম শৃঙ্খলা ইত্যাদি ছিল না বললেই চলে। তাদেরকে ভয়ঙ্কর, এবং যে কারখানাগুলোতে কাজ করতে, যে সমস্ত জায়গায় তারা কাজ করতে, শেষে অসুস্থ পরিবেশ, অস্বাস্থ্যকর পরিবেশ, অনিরাপদ পরিবেশ ইত্যাদি ঝুঁকিপূর্ণ পরিবেশে তাদের কাজ করতে হতো। তো ক্রমাগত শ্রমিক দিবস হওয়ার কারণে, এই যে লেবার ডের কারণে, এটা হলো এদের দাবিগুলো আস্তে আস্তে উত্থাপিত হতে থাকলো, এবং তাদের অবস্থা আরো সহনীয় উঠলো। 7 দিনের জায়গায় 6 দিন কার্য দিবসে আসলো বেশ কয়েক বছর পরে। তার পরবর্তীতে তো এই মাত্র কয়েক দশক আগে সপ্তাহে 5 দিন কাজ শুরু হয়েছে। এই প্রসঙ্গে একটা তথ্য উল্লেখ করা উচিত। বাংলাদেশে সাম্প্রতিককালে এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে নানা জায়গায় শ্রমিক অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে বাংলাদেশের যে গার্মেন্ট ফ্যাক্টরি থেকে, অন্যান্য কারখানা থেকে যে বিদেশে রপ্তানি হয়, সেই সমস্ত জায়গা তো প্রায় 100টা কারখানা আশুলিয়া, গাজীপুর অঞ্চলে বন্ধ হয়ে আছে। কারণ শ্রমিক আন্দোলনের কারণে, শ্রমিকদের ধর্মঘটের কারণে, এবং কয়েকটা কারখানা আক্রমণ ভাঙচুর হয়েছে। তো এখন এই ব্যাপারে সরকার সেখানে যৌথ অভিযানের সিদ্ধান্ত নিয়েছে। আমি আশা করব এই শ্রমিক দিবসকে সামনে রেখে যে তাদের ন্যায্য দাবি দেওয়া, দীর্ঘদিনের দাবি দেওয়া গত সরকার আমলে পূরণ করা হয়নি, এটা দুঃখজনক। এর আগের সরকারগুলো পূরণ করেনি তাদেরকে। আপনার এই যে আমাদের গার্মেন্ট ফ্যাক্টরি বাংলাদেশে বিশাল পরিমাণে একটা বিরাট আমাদের দেশকে নিরাপদ অর্থনৈতিক উন্নয়নের দিকে নিয়ে গেছে গার্মেন্ট ফ্যাক্টরি যে ইনকাম। কিন্তু একটা দুঃখজনক দিক হচ্ছে, সেটা সরকার থেকে, ব্যাংক থেকে লোন নিয়ে নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে গার্মেন্ট ফ্যাক্টরি গুলো করা হয়। এতদিন, কিছুদিন আগে পর্যন্ত বাংলাদেশেও এই কারখানাগুলো মানবতার পরিস্থিতি ছিল। শ্রমিকদের অধিকার ইত্যাদি অনেকাংশে কম ছিল। শ্রমিকদের অনেক সময় বকেয়া বেতন ঠিক মতো দেওয়া হতো না। অনেক সময় কয়েক মাস পর্যন্ত বেতন না দিয়ে মালিক ভেগে যেতেন, ইত্যাদি ইত্যাদি। তখন তাদের ন্যায্য দাবিগুলোর এই ব্যাপারটা যেন সহানুভূতি, যৌথ অভিযানের নামে এখন কেউ বলছে ধ্বংসাত্মক কোনো অভিযান কিনা, সেটা নিঃসন্দেহে স্টাডি করে দেখা উচিত। কিন্তু এট দি সেম টাইম সেটা করতে গিয়ে যে ঢালাও ভাবে এদের সত্যিই জেনুইন অভিযোগ, গ্রিভান্স আছে কিনা, এটা একটু দেখা উচিত সহানুভূতির সাথে, মানবিক অনুভূতির সাথে। কারণ এর আগ পর্যন্ত এই ক্ষেত্রে আরেকটা কথা তাদের পর্যালোচনা করে দেখা উচিত বাংলাদেশের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে বাংলাদেশের শ্রমিকদেরকে ন্যূনতম বেতন, একটা সরকারি অফিসের পিয়নকে যে বেতন দেওয়া হয়,
তার 1/4 শ্রমিকদেরকে দেওয়া হচ্ছে না। এর চাইতে জঘন্য দুঃখজনক আর কি হতে পারে? এটা অর্থাৎ খেয়াল যারা করে দেখো। প্রধান রপ্তানি শিল্প গার্মেন্টসকে টিকিয়ে রেখেছেন, কিন্তু তাদেরই আসলে অনেকের বাড়িতে হাঁড়িতে আগুন জ্বলে না, কারণ এই তারা এই আসলে এই ন্যূনতম যে মজুরি সেটা পান না। এবং শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করে আপনি যে বিষয়টি তুলেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে একটি যৌথ অভিযান চালানো হবে। তাই শ্রমিকদের স্বার্থ রক্ষা করেই আসলে এই যৌথ অভিযান যাতে চলে সেটি হয়তো আপনি অনেক বেশি আবেদন জানাচ্ছেন। অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে জানতে চাই, লেবার ডে এটির প্রতিপাদ্য কিংবা এটির মূল যে টার্গেট ছিল সেটা কতটা অর্জন হয়েছে, তারপর আমরা অন্যান্য আলোচনাগুলোতে যাব। ধন্যবাদ জুয়েল ভাই, এবং সে সাথে আজকের আরেকজন আলোচক যিনি আছেন, শ্রদ্ধেয় আমার কলিগ, আজকের অনুষ্ঠানের আলোচক। লেবার ডে ইতিহাসটা তো আমরা জানলামই। আমাদের এটা কতটুকু পরিণত, আসলে লেবার ডেটা তো আসলে আমেরিকান একটা হলিডে। তো আমেরিকার পার্সপেক্টিভে যদি এটা চিন্তা করা যায়, তাহলে আমেরিকায় লেবার ডের যে ডিমান্ডগুলো ছিল সেটা আমেরিকাতে মোটামুটি পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আমি লেবার ডে একটু ইতিহাস টেনে যদি বলি, লেবার ডে যে পরিস্থিতির কথা আমাদের একজন গেস্ট আলোচক বললেন, যে মানুষ 70 ঘন্টা, 80 ঘন্টা, 90 ঘন্টা, ইভেন কি 100 ঘন্টা কাজ করতো এই আমেরিকাতেই, এবং শিশুরা পর্যন্ত কাজ করতো। 6-7 বছরের শিশুদেরকে মাইনিং এ এবং ইন্ডাস্ট্রিতে, ফ্যাক্টরিতে কাজ করানো হতো। এগুলো ছিল খুব মানবতর জীবন। এবং এর মধ্যে দিয়ে আমেরিকা কিন্তু একটা শিল্প বিপ্লবের দিকে গেছে। ইলিনয়েস, শিকাগো, ডিট্রয়েট, এই যে আপনার আমেরিকার ভারী শিল্পের যে প্রধান কেন্দ্র, এই কেন্দ্রগুলো কিন্তু তৈরি হয়েছে লেবারদের মধ্যে দিয়ে, এবং এতে কিন্তু আমেরিকান সুপ্রিমেসিটা এক্সপ্যান্ডেড হয়েছে এবং আমেরিকা ধনবান হয়েছে। পৃথিবীর উপরে আমেরিকা করায়ত্ত আরোপ করেছে। আমেরিকার অর্থনৈতিক, সামরিক, রাজনৈতিক সব দিক দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সবকিছু অর্জনের পিছনে কিন্তু ইকোনমি একটা বড় ভূমিকা রাখে, আর ইকোনমি তৈরি হয় কিন্তু দেশের ইন্ডাস্ট্রি থেকে। আর এই শ্রমিকরাই কিন্তু এই ইন্ডাস্ট্রি তৈরির পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল। এই লেবার ডেটা কিন্তু শ্রমিকরা আগে পালন করতো তাদের একটা উৎসব হিসেবে। মানে হচ্ছে, আমরা যেমন হয় না, আমাদের দেশে আমরা কোনো কিছু ভালো কিছু করলে আমরা উৎসব করি, একটা খাওয়া দাওয়া করি, একটা আনন্দ করি। এই উৎসবের দিনেই ছিল কিন্তু লেবার ডে আসলে এই দিনটা। এবং এটা একটা সময় গিয়ে যখন ইউনিয়নগুলো এগুলো ডিমান্ড তৈরি করে, ইউনিয়ন যখন ফর্মুলেটেড হয়, ইউনিয়ন ব্যবস্থা যখন তৈরি হয়, তখন এটা একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে এই লেবার ডেটা আসে। ফার্স্ট লেবার ডে সোফার আই রিমেম্বার, নিউ ইয়র্ক স্টেট কিন্তু লেবার ডেকে ফার্স্ট রিকগনাইজ করে বাই ল। অ্যান্ড 5 সেপ্টেম্বর 1982-তে নিউ ইয়র্ক সিটিতে লেবার ডে কিন্তু প্রথম পালিত হয় 10,000 মানুষের প্যারেডের মধ্যে দিয়ে আমাদের এই ম্যানহাটনে। তখনও কিন্তু লেবার ডে কিন্তু গভর্নমেন্ট হলিডে ছিল না। 1894-এ এসে কিন্তু গভর্নমেন্ট সেটাকে, কংগ্রেস একটা অ্যাক্ট পাসের মধ্যে দিয়ে এটাকে ন্যাশনাল হলিডে হিসেবে ঘোষণা করে, যার ফলে আমরা পালন করি। এখানে আমরা আরেকটা জিনিস বলে রাখি, এর সাথে কিন্তু মে ডেরও একটা সম্পর্ক আছে। মে ডে কিন্তু ইন্টারন্যাশনালি শ্রমিকদেরকে দিবস হিসেবে পালন করা হয়, এবং মে ডে কিন্তু 160টি দেশের মধ্যে কিন্তু শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু লেবার ডে শুধুমাত্র আমেরিকাতে পালন করা হয়। যদি এটা লিঙ্ক যদি আমরা কথা বলতে চাই, আরো সময় লাগবে, তবে হ্যাঁ, ইন্টারন্যাশনাল ডে হচ্ছে মে ডে, আর আমেরিকার হলিডে হচ্ছে লেবার ডে। জি, অনেক ধন্যবাদ। অনেকগুলো তথ্যবহুল তথ্য আপনি উপস্থাপন করেছেন, সেই কারণে আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে আলোচনায় চলে যাব। তার আগে আজকের দিনে বাংলাদেশে যেসব বিষয়গুলো উল্লেখযোগ্য ঘটেছে সেটি একটু জেনে নেব আমরা। বিডিআর বিদ্রোহের ঘটনায় শিগগিরই পুনঃতদন্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনা সরকারের সাবেক 17 জন মন্ত্রী ও সংসদ সদস্য এবং 8 জন সংসদ সদস্য দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। জাতীয় সংসদের স্পিকারের পদ থেকে পদত্যাগ করেছেন শিরিন শারমিন চৌধুরী। এবং 2 দিন পর কর্মবিরতি পালনের পর আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে বহির্বিভাগে সীমিত আকারে চিকিৎসা সেবা চালুর ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। বিকেলে গ্রেপ্তারের পরে রাতেই জিম্মায় জামিন পেলেন আনোয়ার হোসেন মঞ্জু। এবং কেতলি প্রতীক নিয়ে নাগরিক ঐক্য এবং ট্রাক প্রতীক নিয়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদ। এবং বন্যা পরিস্থিতির একটু আপডেট আমরা যদি জেনে নিই, যে এখন পর্যন্ত 67 জনের মৃত্যুর কথা বলা হচ্ছে সরকার হিসেবে। বলা হচ্ছে যে পূর্বাঞ্চলে আগস্টের পর সেপ্টেম্বরেও বন্যার একটা পূর্বাভাস রয়েছে। এগুলো বাংলাদেশের আজকের আলোচনা। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে দিয়ে যে বিষয়টি দিয়ে আলোচনার সূত্রপাত করতে চাই সেটি হলো যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি কিছু কথা বলেছেন। তিনি বলছেন বাংলাদেশ এবং ভারত সরকারের মধ্যে একটা সোনালী সম্পর্ক ছিল। এখন বাংলাদেশ চায় এই সম্পর্কটা শুধুমাত্র সরকারি পর্যায়ে না রেখে জনগণের মধ্যে নিয়ে আসতে। আপনার কাছে কি মনে হয় যে একটা আস্থা, অবিশ্বাস দুদেশের মানুষের মধ্যে জন্ম নিয়েছে এবং দীর্ঘদিন ধরেই কিন্তু এই আস্থা অবিশ্বাসটা জন্ম নিয়েছে? ভারতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নিয়ে নানা রিয়াকশন, আবার বাংলাদেশের মানুষের মধ্যেও নানা রিয়াকশন আছে, কিন্তু সরকারি পর্যায়ে খুবই ভালো একটা সম্পর্ক ছিল। এখন জনগণের পর্যায়ে সম্পর্ক কতটা সম্ভব বলে আপনি মনে করেন?
আমার মনে হয় পররাষ্ট্র উপদেষ্টা খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে মানে রাষ্ট্রের ভিতরে, সরকার নয় রাষ্ট্রের মধ্যে সম্পর্কটা, মানে দুই দেশের ভিতরে ভালো সম্পর্ক থাকতে হয়। এবং রাষ্ট্র অবশ্যই সরকার রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে, কিন্তু রাষ্ট্র দেশ এর সাথে, তার মানে হচ্ছে জনগণের সাথে সম্পর্কটা, জনগণের পারস্পরিক কল্যাণ, পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি গুরুত্ব দেওয়া রাষ্ট্রের, এইটার উপরে ভিত্তি করতে হবে। কিন্তু সরকারের সাথে একটা ধরুন আতাতের মতো এক ধরনের ঘনিষ্ঠতা হয়ে গেল সরকারে, তারপর তারা এক সরকার থেকে অন্য সরকার কিছু সুবিধা আদায় করে নিল। সেটা সুবিধা আদায় করতে সরকার তো সুবিধা দিচ্ছে কার পক্ষ থেকে? দেশ বা রাষ্ট্রের পক্ষ থেকে। তাতে করে অনেক সময় অসম সুযোগ সুবিধা আদায় করে না হয়। এই ধরনের গত সরকারের সাথে ভারত সরকারের এই ধরনের মানে একটা অসম সম্পর্ক ছিল। সুযোগ এবং আরো একটা সুবিধা। বিষয় আমরা দেখেছি যে বাংলাদেশ সরকারের যে কোনো অন্যায় কাজকেই ভারত সরকার সমর্থন দিচ্ছিল। ইভেন অন্যরা যদি প্রতিবাদ করে সেখানেও গিয়ে এক ধরনের পাশে দাঁড়িয়ে তাকে এক ধরনের প্রশ্রয় দিচ্ছিল। হ্যাঁ, সেই অভিযোগও আছে। তো এখন এগুলো সব ঠিকঠাক করা উচিত। এগুলোর থেকে বেরিয়ে এসে দুই রাষ্ট্রের কল্যাণের পক্ষে যেগুলা গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে একটা তথ্য আপনাকে উল্লেখ করি। এই মুহূর্তে আটক আছেন আমাদের যতজন আটক আছেন, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, তার নাম বলে দিচ্ছি কেন, শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কামাল। আসাদুজ্জামান খান কামাল। কামাল, আচ্ছা। কয়েক বছর আগে ভারত চেয়েছিল বাংলাদেশের কাছে একটা আগরতলা যে বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর করবে, এবং সেটা রানওয়ে 1.5 থেকে 2 মাইল বাংলাদেশের অংশ পর্যন্ত হবে। এই দেখ, তো তখন কঠোরভাবে, মানে এক্স্যাক্টলি এই ল্যাঙ্গুয়েজ উনি বলেছিলেন, মানে সেটা হচ্ছে নো ওয়ে, আসাদুজ্জামান কামাল, যে আমরা কোনো অবস্থাতে এটা দেব না। এবং তার এবং পররাষ্ট্রমন্ত্রীর পরদিন ভারত সফরের কথা ছিল, তারা দুইজন সেই সফর ক্যান্সেল করেছিলেন। যাই হোক, তো এইটা দেখা উচিত। রাষ্ট্রের সার্বভৌমত্বের সাথে বা রাষ্ট্রের মানে অধিকারকে জলাঞ্জলি দিয়ে কোনো চুক্তি করা উচিত না। এটা খুবই দরকার আছে। যাই হোক, এই অভিযোগগুলো আছে, এটা তিনি গুরুত্ব উল্লেখ করেছেন। আরেকটা কথা হচ্ছে, একদিকে ওই যে ভারতে বাংলাদেশ সম্পর্কে এই চেঞ্জ নিয়ে অনেক কথা বলছে, সংখ্যালঘুদের উপরে অত্যাচার নির্যাতন হচ্ছে, হত্যা হচ্ছে, এই সমস্ত অতিরঞ্জিত খবর কিছু তো হয়েছে, বাংলাদেশের নেতা নেত্রীরাই করেছেন, এবং মন্দির, হিন্দুদের বাড়িঘর তারাই পাহারা দিয়েছেন অনেকে। এটা তো তার মানে এটা স্বীকার করেছেন তারা, কিন্তু যে পরিমাণ তারা বলেছে সেটা বাড়াবাড়ি করে, এই একটা। অপরদিকে আবার পাকিস্তানে এমন একটা মনোভাবের তৈরি হয়ে গেছে, দুটো ঘটনা ঘটেছে অত্যন্ত মানে একটা আতঙ্কজনক, একটা আপত্তিকর। একটা হচ্ছে যে সেখানে এমন একটা মনোভাব সৃষ্টি করে দেওয়া হয়েছে যেন আবার বাংলাদেশ পাকিস্তানের সাথে কোনো না কোনো অ্যারেঞ্জমেন্টে চলে, কনফেডারেশন বা এই ধরনের তারা একটা। এবং বাংলাদেশের জন্য এতদিন তারা করেনি, আকস্মিকভাবে বাংলাদেশের জন্য তারা আপনার ভিসা প্রথা রহিত করে দিয়েছে। তারা নিজেরা বহু আগে এটা করতে পারতো, বাংলাদেশেরা একই তো দেশের জনগণ। তো তারা এটা যদি সদিচ্ছা থাকতো, এটার পেছনে পলিটিক্যাল কোনো উদ্দেশ্য না থাকলে এই তারা এককভাবে করতে পারতো। এখন তো বাংলাদেশ বলেনি যে আমরা ভিসা প্রথা তুলে দিচ্ছি, তারা নিজের দিক থেকে। এই একটা। আর তার আরেকটা ভয়ঙ্কর আপত্তিকর হচ্ছে, গত সপ্তাহে সেই দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন শেখ মুজিবুর রহমানের এই যে ওনার বঙ্গবন্ধুর বাড়ি ইত্যাদি ধ্বংস করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, সেগুলোর উপরে বলেছেন এই লোক পাকিস্তান ভেঙেছে, ফলে তার এটা যেটা হয়েছে এটা তার পাওনা ছিল, যোগ্য কাজ হয়েছে। তার মানে উনি একাত্তরে তার মানে কি এই শেখ মুজিব ভেঙেছেন, বঙ্গবন্ধু ভেঙেছেন বা পূর্ববঙ্গ না, পাকিস্তানদের কারণে বাংলাদেশ আলাদা হয়েছে, তাদের অত্যাচার নির্যাতনের বঞ্চনার কারণে হয়েছে। ফলে এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। পর্দার অন্তরালতে যেমন আমরা ভারতের দিককে ওরা আমাদের সম্পর্কে অপপ্রচার করলে আমরা যেমন সতর্ক থাকতে হবে, তেমনি ভাবে আর পাকিস্তানরা এখানে কোনো কূটকৌশল করছে কিনা আমাদের বিরুদ্ধে, চক্রান্ত করছে কিনা, আমি সেটা আমাদের। পররাষ্ট্র উপদেষ্টার যে
দিন তিনি এই কথাগুলো বলেছেন ভারত বিষয়ে, সেদিনেরই একটা কোট করতে চাই। তিনি বলেছেন যে তার কাছে প্রশ্ন ছিল যে ভারতের সঙ্গে সম্পর্কে এক ধরনের টানাপোড়েন আবার পাকিস্তানের সঙ্গে নিবিড় হচ্ছে কিনা। তখন তিনি বলেছেন যে স্বাভাবিক একটা সম্পর্ক যদি উন্নতি হয় পাকিস্তানের সাথে, আমাদের সবার তো খুশি হওয়া উচিত, আমরা তো সবার সাথে বন্ধুত্ব চাই, পাকিস্তানের সঙ্গে তো এখন আমাদের শত্রুতা করে কোনো ফায়দা নেই। আপনার কাছে কি মনে হয়, সম্পর্ক কি শুধুমাত্র পাকিস্তানের দিক থেকেই ঘনিষ্ঠ করার চেষ্টা চাওয়া হচ্ছে, নাকি বাংলাদেশের দিক থেকেও ঘনিষ্ঠতা বিষয়ে বাংলাদেশও আশা করছে? আমি মনে করি সব দেশের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকা উচিত, স্বাভাবিক সম্পর্ক থাকা উচিত। কিন্তু বাংলাদেশ যদি অতি উৎসাহী হয়ে ভারতের সাথে সম্পর্ক ঠিক করা উচিত, কোন পর্যায়ে যাবে, আমাদের স্বার্থ সংরক্ষণ করে স্বাভাবিক সম্পর্ক যতটুকু সম্ভব অবশ্যই বজায়, তেমনি ভাবে পাকিস্তানের সাথে আমাদের স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষা করে এবং কোনো ভুল বুঝাবুঝির জন্য আশ্রয় না হয়। তাহলে যে এই যে সরকারের পরিবর্তন হয়েছে, ধরা যাক এই সরকার পরিবর্তন হয়েছে, এই সরকার দাবি করতে যারা মুক্তিযুদ্ধের চেতনার ঠিকাদার, এজেন্ট, প্রতিভূ, এখন এই বেশি পাকিস্তানের সাথে সম্পর্কে বাড়াবাড়ি করলে এইটা ফিতে বিপরীত হবে। এখন যারা খুশি হচ্ছেন তাদের জন্য এই যারা ক্ষমতাচ্যুত হলেন তাদের পক্ষের লোকের ক্ষমতায় প্রত্যাবর্তনে, তাদের পুনর্বাসনের পথ, এখন যদি 10 বছর পরে তারা ক্ষমতায় মানে তারা পুরোপুরি পুনর্বাসনের পথে যান, এটা আরো তাদেরকে ত্বরান্বিত করবে। ফলে এই অতি উৎসাহীটা ঠিক না, 1 নম্বর। 2 নম্বর, 71 সালে তারা আমাদের এখানে যা করেছে, তার আগে যা করেছে, এগুলো যদি আমরা ভুলে যাই তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক হবে। একটা কূটনৈতিক সমাধান না হয়ে একেবারে সম্পর্ক গলায় গলায় হয়ে যাবে, বিষয়গুলো আগের বিষয়গুলো মীমাংসা করেই সামনে এগোনো উচিত বলে আপনি মনে না, করছেন? বিশেষ করে 71-কে ভুলে গিয়ে 71 সাথে বিট্রে করে কোনো ধরনের সম্পর্ক তৈরি না হয়। আমি এই বিষয়টাতে অ্যাডভোকেট আব্দুর রশিদ আপনার মন্তব্য শুনবো। সেটা হলো, একদিকে ভারতের সাথে জনগণের সম্পর্ক প্রতিস্থাপন কতটা সম্ভব, অন্যদিকে পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরির ক্ষেত্রে কোন রকম সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন কিনা? ধন্যবাদ জুয়েল ভাই। প্রথমত ভারতের সাথে তো আমাদের একটা শুধু ভারত কেন, সাউথ এশিয়া সব দেশের সাথেই আমাদের সম্পর্ক ভালো এবং আরো বেশি এটা উন্নয়ন করা উচিত। আসলে প্রবলেমটা হয়েছে কি জুয়েল ভাই, আমাদের দেশে যখন জনগণ কোনো একটা দলকে নির্বাচিত করে, এই দলটা ক্ষমতায় যাওয়ার পর জনগণের সাথে তারা ডিসকানেক্টেড হয়ে যায়। আর জনগণ হচ্ছে এত বড় একটা শক্তি, তার সাথে যখন আপনি ডিসকানেক্টেড হয়ে যাবেন, তখন আপনাকে ক্ষমতায় টিকে থাকার জন্য পদলেহন করতে হবে দিল্লি কিংবা ওয়াশিংটন কিংবা অন্যান্য পরাশক্তির। বাংলাদেশের প্রত্যেকটা গভর্নমেন্টের আমলে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। দেখেন, বাংলাদেশ এই সাউথ এশিয়ায় একটা ভৌগোলিক গুরুত্বপূর্ণ অবস্থান ধারণ করছে। বাংলাদেশের একটা বার্গেন ফোর্স আছে ভৌগোলিকগতভাবে, এই আপনার চিকেন নেক দিয়ে, আপনার 7 সিস্টার দিয়ে এই অঞ্চলে ভারতের সাথে বার্গেন করার বহুত আমাদের ডিমান্ড আছে, যেগুলো আমরা ডিপ্লোম্যাটিক্যালি স্ট্রংলি করতে পারি, কিন্তু আমরা কেন ওই জায়গাটা যেতে পারি না এটা আমি জানি না। ভারতের সাথে আমাদের কত মিল, দেখেন সব দিক দিয়ে মিল, কোন জায়গায় মিলটা নেই, হয়তো খালি ধর্মের পার্থক্য, এবারে খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, বর্ডার, সবকিছুতে আমাদের তাদের সাথে হুবহু মিল রয়েছে। একই ধরনের মুভি তারাও দেখে, আমরাও দেখি, তাই না? তো এখানে যদি এটা ভারতের দায়িত্ব অ্যাজ এ বিগ ব্রাদার টু বিল্ড এ গুড রিলেশনশিপ উইথ দ্য নেইবারিং কান্ট্রি। ভেরি রিসেন্ট টাইমে এই যেটা মালদ্বীপে হলো, শ্রীলঙ্কায় হলো এবং বাংলাদেশ হলো, যদি ভারত মানবিকভাবে এই দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করতে না পারে, ভারতের জন্য একটা বড় মেসেজ কিন্তু এখানে আছে। ভারত যদি রিজিওনাল কোঅপারেশন তৈরি করতে না পারে, তাহলে এটার জন্য কিন্তু একটা সময় ভারতের জন্যই কিন্তু একটা বড় বিপদ বা চ্যালেঞ্জ হয়ে যাবে। লোক, বাংলাদেশ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন সার্ক গঠন করেছে। বাংলাদেশ জিওপলিটিক্যালি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নন অ্যালায়েন্স মুভমেন্ট, জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম একটা স্ট্রং দেশ হচ্ছে বাংলাদেশ। আমরা তো আমাদের সংবিধানেও বলে দিয়েছি যে আমরা সবসময় নিরপেক্ষ পলিসিতেই আমরা সারা পৃথিবীর সাথে রিলেশন বিল্ড করব। সুতরাং আমাদেরকে তো শত্রু ভাবার কোনো কিছু নেই। আমাদের সাথে ভারত যদি আসে, 54টা নদী তাদের সাথে আমাদের যে বর্ডার কানেক্টেড আছে, এগুলো বিষয়ে যদি মীমাংসা করে, আমাদের সাথে যদি ভিসা তুলে দিয়ে আমাদের যাতায়াতের সুবিধা, চিকিৎসার জন্য আমরা এই যে এত টাকা ভারতকে দেই, ভারতের এত মানুষ এসে বাংলাদেশে কাজ করে, এর মধ্যে তো ভারত ক্রমাগত ডেভেলপ হতে পারে, আমরাও ডেভেলপ হতে পারি। ভিসা একে অপরকে উন্নয়ন করে আমরা সাউথ এশিয়ার মধ্যে একটা বড় এশিয়ার নেতৃত্ব দেওয়া উচিত। ভারতের যেমন আমাদের দরকার, আমাদেরও ভারতের দরকার আছে। অন দ্য আদার হ্যান্ড, পাকিস্তান যে রাষ্ট্রটা, লোক আমি যেটা মনে করি যে পাকিস্তান এখন নিউ জেনারেশন পাকিস্তানের মধ্যে লিড দিচ্ছে, আমাদের মতো জেনারেশন। রাজনীতিবিদরা তো প্রবীণ, তারা তো হয়তো 71 দেখেছে, তারা তাদের বয়স আর কতদিন পৃথিবীতে আছে, কিন্তু নতুন পাকিস্তানের নেতৃত্ব হচ্ছে আমাদের জেনারেশন দিচ্ছে। তাদের সাথে সম্পর্ক বিল্ড করতে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের ডিপ্লোম্যাটিক সম্পর্ক হবে, বাণিজ্যিক সম্পর্ক হবে। অফকোর্স আমরা 71কে মাথায় রাখবো,
জার্মানির সাথে যে হিটলার যে কাজটা করেছে আমেরিকা কি তাকে মনে রাখেনি? জাপান যে কাজটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছে আমেরিকা কি সেটা মনে রাখেনি? অবশ্যই রেখেছে। তারপরও পৃথিবীতে সবচেয়ে টপ প্রায়োরিটাইজ ফ্রেন্ড হচ্ছে আমেরিকার, জার্মানি এবং জাপান। তারা যদি সেটা করতে পারে অর্থনৈতিক এবং আপনার অন্যান্য কালচারাল ডেভেলপমেন্টের জন্য, তাহলে ওয়াই নট উই ক্যান ডু দিস উইথ আদার কান্ট্রিজ লাইক ইন্ডিয়া আর পাকিস্তান। আমরা সেটা করতে পারি। বাট দ্য প্রবলেম হচ্ছে বাংলাদেশে মানে গণতন্ত্র না থাকলে যোগ্য লোক তৈরি হয় না। বাংলাদেশে হয় কি, গণতন্ত্রের সূতিকাগার যে ফাউন্ডেশনস, যে ইনস্টিটিউশনস গুলো, এগুলো কমপ্লিটলি ধ্বংস করে দেওয়া হয়েছে ওভার দ্য ইয়ার্স, ইন লাস্ট ফিউ পাস্ট ইয়ার্স। যার ফলে এখানে শক্তিশালী ডিপ্লোম্যাট তৈরি হচ্ছে না, শক্তিশালী রাজনীতিবিদ তৈরি হচ্ছে না। এখানে শক্তিশালী রাজনীতিবিদ এবং ডিপ্লোম্যাট তৈরি করে যে ফার্টাইল ল্যান্ড, যেটা ডেমোক্রেসিক এক্সারসাইজ হবে, রুল অফ ল এক্সারসাইজ হবে, গুড গভর্নেন্স এক্সারসাইজ হবে, এগুলোর ফাউন্ডেশন গুলো জুডিশিয়ারিকে দেখেন কোথায় নিয়ে চলে গেছে, দুর্নীতিকে দেখেন কোথায় নিয়ে চলে গেছে। যার ফলে এখানে হচ্ছে কি, যোগ্য মানুষ তৈরি করার জায়গাটা বন্ধ হয়ে গেছে। যেটা আমি বলি সবসময়, যে এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এখান থেকে আমাদের যে এত যোগ্য মানুষ অতীতে তৈরি হয়েছে, এগুলো এখন কি হয়েছে, এখন তো কাইন্ড অফ পরিবর্তন ইনকিউবেটর হচ্ছে, মেশিন, এখন তো এগুলোতে তরুণরা সামনে রাজনৈতিক নেতা আসছে, নেত্রী যোগ্য তৈরি হচ্ছে শুধু। লোকদেরকে সামনে নিয়ে আসা হচ্ছে। এই অবস্থা আপনি বলছেন যে ভারতের সাথে যেমন আমাদের একটা সমপরিমাণ অর্থাৎ স্বার্থের বিষয়গুলো মাথায় রেখে সম্পর্ক রাখা যায়, পাকিস্তানের সাথে হয়তো কূটনৈতিকভাবে কিছু বিষয় অমীমাংসিত আছে, সেগুলোকে কূটনৈতিক ভাষায় আসলে সেটাকে কিভাবে মীমাংসা করে সামনের দিকে এগোনো যায়, এই বিষয়টি হয়তো আপনাদের দুজনের বক্তব্যই উঠে এসেছে। আমরা একটু অন্য একটা প্রসঙ্গে যেতে চাই, সেটি হলো যে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তিনি পদত্যাগ করেছেন, রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা জানি যে বাংলাদেশের এক ধরনের সাংবিধানিক শূন্যতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে, কারণ যে পরবর্তী একটা সংসদ নির্বাচিত না হওয়া পর্যন্ত এবং পরবর্তী সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার সেগুলো নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারকে দায়িত্ব পালন করতে হয়। সৈয়দ মোহাম্মদুল্লাহ, এই স্পিকারের পদত্যাগ বলা হচ্ছে, অনেকে বলছেন যে তিনি পদত্যাগ পত্র দিলেও পরবর্তী সংসদ পর্যন্ত তিনি থাকবেন, অর্থাৎ সাংবিধানিকভাবে তাকে তিনিই দায়িত্বে থাকছেন। আপনার কাছে কি মনে হয়? এটা আমি সংবিধান বিশেষজ্ঞ না তো, জি, ফলে এটা যেহেতু ওরা সংবিধান বিশেষজ্ঞরা এরকম কথা বলছেন, কিন্তু সংবিধানে নিশ্চয়ই এটা আছে, স্পিকার পদত্যাগ করলে ডেপুটি স্পিকার যিনি তিনি অটোমেটিক্যালি স্পিকার স্থলাভিষিক্ত করেন। তিনিও গ্রেপ্তার সম্ভবত আছেন, তিনিও গ্রেপ্তার আছেন। তিনি গ্রেপ্তার থাকলেও তিনি তো রিজাইন করেননি। গ্রেপ্তার থাকার মানে ওনার পদ চলে যায়নি, এটি একটি। তারপরে উনি দোষী সাব্যস্ত হলে তখন পদ যাবে কিনা এটা আমি জানি না। স্পিকার শিরিন শামসুল পদত্যাগ করেছেন, কিন্তু অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, টু টেল ইউ দি ট্রুথ, বাংলাদেশে এখন কনস্টিটিউশন বাতিল করা হয়নি, কিন্তু ইন স্টেট অফ ফ্লুইডিটি আমরা আছি। সেটা বাস্তবে মানে কনস্টিটিউশন ছাড়া দেশ চলছে এটা যেমন বলা যাবে না, কনস্টিটিউশন মতো ঠিক যে চলছে তা না। কারণ হচ্ছে যে সুপ্রিম কোর্টের স্পেশাল পারমিশন নিয়ে এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এর পরবর্তীতে এই সরকার যে সমস্ত রাষ্ট্র সংস্কারের কথা বলছে, অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে আগামী সাধারণ অন্তর্বর্তী বলেন বা তত্ত্বাবধায়ক সরকার যেটা ছিল, আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া আন্ডার দি কনস্টিটিউশনের বাতলানো পথ অনুসারে। এর বাইরে কিন্তু এই সরকারকে রাষ্ট্র সংস্কারের অনেক কথা বলা হয়েছে, এই 15 বছরের জঞ্জাল, তার আগের জঞ্জাল, অনেক কিছু এগুলা ঠিকঠাক করে মোটামুটি ভাবে একটা ন্যূনতম কাজগুলো সম্পাদন করে ওরা মানে নির্বাচন করবেন। এই যে নির্বাচন করবেন, সরকার চালবে এদেরকে দৈনন্দিন কাজের জন্য অন্তর্বর্তীকালীন সরকার করতে স্পেশাল পারমিশন দিয়েছে। এরা নির্বাচন করার জন্য এদের যদি আবার স্পেশাল পারমিশন দিতে হবে, ফলে নানা ধরনের এই ব্যাপার স্যাপার আছে, এগুলো মানে ধোঁয়াশার ভিতর দিয়ে এটা চলছে। কিন্তু তারপরে এটা সমাধান না, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে যে এরা বিভিন্ন সময় সম্ভবত সুপ্রিম কোর্টে রেফারেন্স পাঠাবেন প্রেসিডেন্ট পক্ষ থেকে, সুপ্রিম কোর্ট ল অফ নেসেসিটির আন্ডারে সেটা অ্যাপ্রুভ করে দেবেন। করার পরে এই সরকার যে সমস্ত রাষ্ট্র সংস্কার করবেন সেগুলো পরবর্তীতে যখন পার্লামেন্ট নির্বাচিত হবে, নির্বাচিত পার্লামেন্ট একটা সংশোধনী এনে সেইখানে এইখানকার সমস্ত কাজকে বৈধতা দিয়ে একটা ক্লজ যুক্ত করবে। নতুন সংবিধান করলে সেটা ক্লজ যুক্ত করা কতটা সঙ্গত হবে আমি জানি না, কিন্তু সংবিধান যদি মেরামত করে যদি মানে একটা এরা করে, দুইটা কথা উঠছে, একটা হচ্ছে নতুন সংবিধান করবেন এই আমলে, অথবা আরেকটা হচ্ছে সংবিধানকে মেরামত করা হবে। মেরামত যদি করা হয় তখন সেইটাকে অ্যাপ্রুভ করার সুযোগ থাকবে ইলেক্টেড পার্লামেন্ট নেক্সট যখন আসবে। কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যদি হয়, তারা কনস্টিটিউশন বানাবে, বানানো নতুন কনস্টিটিউশনে এই একটা আমলকে বৈধতা দেওয়ার স্পেশাল ক্লজ
যুক্ত করা কতটা সঙ্গত হবে বা করার সুযোগ আছে কিনা এটা আমি জানি না। ধন্যবাদ। জি, অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে জানতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে বিডিআর এর যে বিদ্রোহের ঘটনাটা হয়েছে সেটা পুনর্তদন্ত করা হবে, শিগগিরই করা হবে। এটা ঐতিহাসিকভাবেই তো এই ধরনের ঘটনাগুলো আসলে এক ধরনের সমাধান। এখন যেহেতু অরাজনৈতিক সরকার আছে, যেহেতু বিডিআর ঘটনার সঙ্গে অনেকে রাজনীতিকে সম্পৃক্ত করতে যাচ্ছেন, আপনার কাছে কি মনে হয় এটা একটা সুবর্ণ সুযোগ কিনা যে অমীমাংসিত বিষয়গুলো, এরকম যেসব বিষয়ে তদন্ত হওয়া দরকার সবগুলোই আসলে করা দরকার? হ্যাঁ, আমি আপনার এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগের যে এটা আপনি ওই যে স্পিকার বিষয়ে যে প্রশ্নটা করলেন, যেহেতু আমি একটু আইনের ছাত্র, তো সে বিষয়ে আমি একটু উত্তর আপনাকে দিয়ে নিই। সেটা এটা আসলে কোনো বড় ক্রাইসিস না, এটা কোনো ক্রাইসিস না। এটা সংবিধানের মধ্যে বলা আছে আর্টিকেল 74-এ যে যদি স্পিকার 5টা ওখানে কারণ দেওয়া আছে, এই 5টা কারণে স্পিকার চলে যেতে পারে। এর মধ্যে ধরেন যে সংসদ পদ যদি তার না থাকে, মন্ত্রী যদি তিনি হয়ে অন্য ডিপার্টমেন্টে চলে যান, তার যদি অপারেশন হয়, পদত্যাগ হয়, অথবা পরবর্তী নির্বাচন পর্যন্ত কোনো সরকার না আসা পর্যন্ত তিনি শপথে সেখানে স্পিকার হিসেবে থেকে যাবেন এবং পরবর্তী নতুন স্পিকারকে দায়িত্ব দিয়ে তারপরে ওনার পদ চলে যাবে। এখন উনি যদি চলেও যান, লেটসে উনি পদত্যাগ করেছেন, সংবিধানে বলে দেওয়া আছে নতুন স্পিকার না আসা পর্যন্ত তিনি কিন্তু ইট শুড বি ডিমড অ্যাজ এ স্পিকার, তিনি স্পিকার থেকে যাবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে যদি সংবিধানে কথা বলা আছে যে নতুন সরকার যে আসবে, যদি ভ্যাকেন্ট স্পিকারের পদ যদি ভ্যাকেন্টও থাকে, তাহলে কিন্তু নতুন সরকার তার প্রথম অধিবেশনে তারা কিন্তু স্পিকার নির্বাচিত করতে পারবে এবং তারা একটা টাইম ফ্রেমও এক্সটেন্ড করবে যদি তাদের প্রয়োজন হয়। সুতরাং সংবিধানে সব সমাধান দেওয়া আছে, এটা কোনো জটিলতা না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে বর্তমান ডক্টর ইউনূসের নেতৃত্বে যে টিমটা আছে, এটা কিন্তু সরকার না, আপনাকে মনে রাখতে হবে, এটা কিন্তু একটা অথরিটি। সরকার কিন্তু একটা ফর্মুলেটেড ওয়েতে, এরাই অথরিটি হয়তো তত্ত্বাবধায়ক সরকার দিতে পারে, অথবা এদের অধীনে নির্বাচন হবে কি হবে না, বা এরা নির্বাচনের জায়গাটা এদের মাধ্যমে কতটুকু সম্ভব, এগুলো কিন্তু অনেক বড় ব্যাপার। এগুলো আসছে দিনগুলোতে আমাদের এগুলো উত্তর বের করতে হবে। কিন্তু আপাতত মনে রাখতে হবে এটা একটা ক্রান্তিকালের সময়, তারা একটা অথরিটি হিসেবে দায়িত্ব পালন করেছে এবং তারা কিন্তু সংবিধান সংশোধন করতে পারবে না। হয়তো তাদের প্রস্তাবনা থাকবে, সংবিধানের নতুন কাটছাট অ্যামেন্ডমেন্ট এগুলো বিষয় থাকবে, সেগুলো হয়তো নতুন সরকারের মাধ্যমে পরবর্তীতে পাশ করে নেওয়া হবে। হ্যাভিং সেড দ্যাট, এবার আসি আপনার বিডিআর প্রসঙ্গে। লোক অমীমাংসিত বিষয় তো মীমাংসিত করতেই হবে। এখন কথা হচ্ছে যে এই বিষয়টা আপনার মনে আছে হয়তো 2009 সালের এই ঘটনাটি, এরপরে একটি মামলা হয়েছিল 25-26 জানুয়ারি সম্ভবত। এই মামলায় প্রায় 850 জনকে কিন্তু আসামি করা হয় এবং এই 850-এর মধ্যে 152 জন কিন্তু ফাঁসি দেওয়া হয়, 160 জনের যাবজ্জীবন দেওয়া হয় এবং 250 জনের কিন্তু বিভিন্ন মেয়াদের শাস্তি দিয়ে বাকিদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল। এটা কিন্তু একটা বিচার হয়েছে, কিন্তু এই বিচারে কিন্তু ভিকটিম ফ্যামিলিরা স্যাটিসফাইড না, এই বিচারে কিন্তু অনেকেই স্যাটিসফাইড না, অনেক জনগণও স্যাটিসফাইড না। তারা মনে করে যে এটা পলিটিক্যালি বায়াসড একটা বিচার ব্যবস্থা ছিল। সুতরাং একটা রিয়েল যে কালপ্রিট, রিয়েল যে কজ, রিয়েল যে অবজেক্টিভ, সেটা কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারিনি এখনো, যার ফলে আমাদের কাছে এখনো এই বিচারটা ধোঁয়াশা হয়ে আছে। যার ফলে আমিও মনে করি যে একটা বাংলাদেশের মানুষকে জানতে হবে এটা কেন হলো, কারা করলো, এটার পিছনে মূল কারণটা কি ছিল। লোক আমরা যদি কোনো কজকে যদি আবিষ্কার করতে না পারি, তাহলে হবে কি এই এক্সকিউজ গুলোতে ভবিষ্যতে হয়তো কোনো, আমরা তো নির্বাচিত করি, তারপরে সরকার তো যা খুশি তাই করে, জনগণের কথা তো আর শোনেন না। তো ভবিষ্যতে এই ধরনের ঘটনা যদি আবার রিপিটেশন হয়, তাহলে জনগণ আমরা বরাবরই চোখ খুলে দেখা ছাড়া আমাদের তো আর কোনো উপায় থাকে না, কারণ আমাদেরকে তো পাওয়ারলেস বানানো হয়েছে। যদিও সংবিধান আমাদের বলেছে অফ দি পিপল, বাই দি পিপল অ্যান্ড ফর দ্য পিপল, বাট ইন ফ্যাক্ট বাংলাদেশের জনগণ কিন্তু কমপ্লিটলি পাওয়ারলেস। বাংলাদেশের জনগণ রাষ্ট্রের প্রতি ওনারশিপ খুব কম ফিল করে, কারণ হচ্ছে পলিটিক্যাল দলগুলো তারা বিগত সময় বাংলাদেশকে তাদের রাজনৈতিক এজেন্ডাগুলো এমন ভাবে বাস্তবায়ন করেছে যে জনগণের মালিকানা রাষ্ট্রের মধ্যে নাই, যার ফলেই তো বারবার বিপ্লব হচ্ছে। জনগণ দাবি করছে নতুন কিছু, নতুন সমাজ, নতুন ব্যবস্থা, এটা তো আমরা দাবি করছি। এনিওয়েজ, তো আমি আপনার সাথে এটা বিষয়ে একমত যে হ্যাঁ, বের হয়ে আসুক, আমরা এখনো রিজনটা জানি না। এই রিজনটা জানার জন্য যদি সঠিক তদন্তের মধ্যে যদি সঠিক বিচার হয়ে যদি আমরা যেটা জানতে পারি, তাহলে এটা আমাদেরকে হেল্প করবে, ভবিষ্যতে এই ধরনের ঘটনাকে অ্যাভয়েড করতে আমাদেরকে সহযোগিতা করবে, আমাদেরকে জ্ঞান দিবে। জি, সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনি যদি এই বিষয়ে 1 মিনিট কিছু বলতে চান, তারপর আমরা একটি বিরতিতে যাব। হ্যাঁ, এই বিষয় হচ্ছে যে এটা বের হওয়া তদন্ত হওয়া উচিত, বের হওয়া উচিত, কারণ অনেকে এটাতে অন্যান্য ধরনের অভিসন্ধি ইত্যাদির কথা বলে, কনস্পিরেসির কথা, ফলে তা না হলে জিনিসটা ক্লিয়ার হওয়া উচিত, আমরা জানা উচিত। হ্যাভিং সেড দ্যাট, একটা কথা অ্যাড করি, তখনকার নিউ এজ পত্রিকা, যেটা আওয়ামী লীগ বিরোধী একটি পত্রিকা, নিউ এজ পত্রিকার ডিটেলস কি ঘটনা ঘটেছে, কেন ঘটেছে, ফলে এই বিচারের সময় সেটা একটা দলিল হিসেবে কাজ করবে। নুরুল কবির বিখ্যাত সাংবাদিক, প্রসিদ্ধ সাংবাদিক, তার এডিটরশিপে যে পত্রিকা বেরোয়, তার ডিটেইলস কার্যকারণ ব্যাখ্যা করে নিউজ দিয়েছেন রেগুলার, এবং কার্যকারণ ব্যাখ্যা করে দিয়েছেন কি ভিত্তি কি কারণ এটা হয়েছিল,
সেটি একটা দলিল হিসেবে কাজ করবে। জি, অনেক ধন্যবাদ, আপনি গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছেন। যারা এই বিচারটি করবেন, অর্থাৎ বলা হচ্ছে একটা হয়তো কমিশন গঠন করে বিচারটি হতে পারে, তো যারা করবেন তারা নিশ্চয়ই এই নিউজের সেদিনকার আর্টিকেলটাকেও গুরুত্বের সাথে নেবেন। আমরা একটা ছোট্ট বিরতিতে আছি, বিরতি থেকে ফিরবো শীঘ্রই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং বাংলাদেশ সোসাইটি যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা একটু ইসরায়েল প্রসঙ্গে ফিরতে চাই। সেখানে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে, অর্থাৎ যখনই গাজায় একটি সুড়ঙ্গে 6 জন জিম্মির মৃতদেহ পাওয়া গেল, তারপর থেকে কিন্তু বিক্ষোভ শুরু হয়েছে এবং একটি যাতে সকল জিম্মিকে উদ্ধারে নেতানিয়াহু সরকার যাতে একটা চুক্তিতে যায় সেটি মূলত দাবি। এবং সেখানে সবচেয়ে বড় শ্রমিক সংগঠন যারা, তারাও কিন্তু স্ট্রাইক ডেকেছিল, যদিও আদালতের নির্দেশে তারা সেটিকে উঠো করে নিয়েছে। কিন্তু সাধারণ মানুষের, বিশেষ করে জিম্মি পরিবারদের যে বিক্ষোভ, তাদের ডাকে সাড়া দিয়ে প্রচুর মানুষ বিক্ষোভে নেমেছেন, সেই বিক্ষোভটি চলছে। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে জানতে চাই, এই বিক্ষোভের যে চাপ, অর্থাৎ জনগণের যে সরকারের উপর চাপ, সেটি শেষ পর্যন্ত নেতানিয়াহু সরকারকে একটি যুদ্ধবিরতির জন্য চুক্তি করা কিংবা জিম্মিদের উদ্ধার করার জন্য যে চুক্তি করা, সেটি করতে বাধ্য করবে বলে আপনার কাছে মনে হয় কিনা? এটা একটু মানে ডেফিনেটিভ কিছু বলা যায় না নেতানিয়াহুর ব্যাপারে। নেতানিয়াহু, তার অর্থমন্ত্রী এবং তার আরেক মন্ত্রী, এই দুই মন্ত্রী কট্টর। তাদের এবং নেতানিয়াহুর কারণে এই পুরো জিনিসটা হচ্ছে না। শুনুন, কয়েক বছর আগে একবার 10-15 বছর আগে ইসরায়েলের একজন সৈন্যকে হামাস নিয়ে এসেছিল, কোন জায়গা থেকে অপহরণ করে নিয়ে এসে জিম্মি করে রেখেছিল। ওই একজনের জন্য তারা 1000 প্যালেস্টাইনি বন্দীকে ছেড়ে দিয়েছিল এবং গাজার উপরে কোনো আক্রমণ করেনি। এই ঘটনা, এইবারে যে এই ঘটনাটা ঘটলো, এই ঘটনার পরে তারা আক্রমণ করলো, আক্রমণ চালিয়ে যাচ্ছে। 11 মাস হয়ে গেল, ধ্বংসস্তূপে পরিণত করেছে, মানে বিপুল সংখ্যক লোককে মেরেছে, 100,000-এর মতো সম্ভবত আহত করেছে, অধিকাংশই গুরুতর আহত, একটা ভয়ানক মানবিক বিপর্যয় ঘটিয়েছে। কিন্তু এইবারে না করার কারণ কি? এত যে চাপ, এটার কারণ হচ্ছে তারা এবারে বলছে তারা মানে হামাসকে ধ্বংস করবে। আচ্ছা, যতজন আহত হচ্ছে, যত শিশু এখন জন্মাচ্ছে, তারা নূতন হামাস হবে না? এটা কোনো লোক যদি বোকার স্বর্গে বাস না করে, এরা যে হেট্রেড নিয়ে জন্ম নিচ্ছে, এরা যেখানে থাক পৃথিবীর, তাদের আমৃত্যু তারা এই হেট তারা বলবে না। ফলে তারা মানে একটা ভয়ঙ্কর শক্তিকে মানে তৈরি করে যাচ্ছে তাদের এই অমানবিক কাজকর্ম দ্বারা। আরেকটা কথা হচ্ছে, এখন এর আগেও আপনাদের সাথে বলেছি, এই কথা বলা উচিত, সেটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে মানে দক্ষ, এফিশিয়েন্ট ডিফেন্স ব্যবস্থা বলা হয়ে থাকে ইসরায়েলের। এই রিসেন্টলি তারা তেহরানে গিয়ে হামাসের এক নেতাকে মেরে ফেললো, তার আগে আরেকজনকে মেরেছে ইয়েতে, আপনার অর্থাৎ ইসমাইল হানিয়াকে মৃত্যুর কথা আপনি বলছিলেন, এবং এর আগেও তারা মেরেছে অনেককেই। আরেকজনকে মেরেছে ইয়েতে, লেবাননে। পিন পয়েন্ট, কে কোথায় যাচ্ছে, কখন আসছে, এই যে একেবারে তারা পিন পয়েন্ট করে এরা জানে। কেন হচ্ছে, পৃথিবীতে কয়েক বিলিয়ন এই যে গাড়ি চলে, জিপিএস দিয়ে এগুলো উপর থেকে দেখে, তাদের তার চাইতে আরো দক্ষ ব্যবস্থা আছে। তারা পিন পয়েন্ট করে দেখতে পায় কে কখন কোথায় যাচ্ছে, কে কোথায় কোন আবাসে আছে। এখান থেকে হামাস এতগুলো লোক ওখান দিয়ে চলে গেল, কাঁটা তার উপর দিয়ে যাচ্ছে, 1000 মতো লোক গেছে, তারা বলে আরো বেশি গেছে। তাদের সেখানে অসাধারণ রক্ষাবহ, তারা কিচ্ছু দেখলো না, এরা প্ল্যান করছে দেখলো না। এই আপনার এখানে টানেল বানাচ্ছে, তারা দেখছে না। এখানে জিনিসপত্র যেগুলো আসে তাদের ভিতর দিয়ে আসে, এরা কি কি জিনিস টানেল বানাতে কাজে লাগে সেটা তারা আগে নিজেরা সাপ্লাই দিয়েছে। এত কিছু তারা দেখে নাই, তারা দেখেছে। তাহলে এইটা ঘটতে কেন? এটা আমার ধারণা, এটা কোনোদিন না কোনোদিন, আপনারা ইয়াং লোক আছেন, মানে অবমুক্ত দলিলে হয়তো দেখতে পাবেন যে এইটা তারা অ্যালাউ করেছে। এটা অ্যালাউ করেছে, তাদের মানসিকভাবে অনুমোদন ছিল যে এই ধরনের ঘটনা ঘটানোর পরে হামাসের উপর আমরা এইভাবে হামলে পড়বো। হামাসের উপর এটা না, এই গাজা তো তারা দখল করবেই। পশ্চিম তীর এই সেদিনও আবার আক্রমণ করছে, পশ্চিম তীর অবিরাম ধারায়, মানে বাড়ি দখল, গ্রাম দখল করতে করতে
এখন প্রায় পুরাটা দখল, পুরা পশ্চিম তীর আর পুরা গাজা, প্রথমে পুরা গাজা, পশ্চিম তীর, এগুলা দখল করে ফেলার উদ্দেশ্য হিসাবে তার একটা অজুহাত খাড়া করার জন্য এইসব কাণ্ড হয়েছে। ফলে এরা এলাও করেছে। আমাদের কয়েকশো লোক না হয় মারাই গেল। এই স্যাক্রিফাইসটা আমরা ওই যে আপনার ইসলামিক স্টেট ইসলামিক এক্সট্রিমিস্ট আছে, যতই বিক্ষোভ হোক তার দেশের ভিতরে, সেই বিক্ষোভকে আমলে নিয়ে কোনো চুক্তিতে যাবে না, যুদ্ধবিরতির না। হয়তো এখন আমেরিকা প্রচন্ড নাকশ, তারা প্রেসার দিচ্ছে, কিন্তু আপাতত গেলেও, হ্যাঁ, প্রথম পর্যায়ে গেলেও তারপরে সে কি বলেছে, আজকেও বলেছে, এমন শিক্ষা দেব, এই পর্যন্ত যা করিনি আমরা, আমি বলছি না কি করব, কিন্তু এমন শিক্ষা দেব, এমন শাস্তা করতে থাকবে, মানে এইটা পৃথিবী মনে রাখবে, এই ধরনের কঠোর। তার মানে হয়তো প্রাথমিকভাবে এটা মেনে নিয়ে এই 6 সপ্তাহ 5 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি করে তারপর তারা এমন পাল্টা আক্রমণ, এর ভিতরে এই যুদ্ধবিরতির ভিতরেও তারা যদি অন্য কোথাও অন্য কাউকে আক্রমণ করতে হয়, পিন পয়েন্ট অ্যাটাক, তাহলে সেটা হয়তো করবে। সামথিং মানে যেভাবে সে বলেছে, সামথিং ইজ ব্লোয়িং আপ এটার ভিতরে। ফলে যুদ্ধবিরতি হয়তো এক ধরনের হতে পারে সাময়িক, কিন্তু সেটার মাধ্যমে শান্তি আসবে না। জি, আমরা দেখতে পাচ্ছি অ্যাডভোকেট আব্দুর রশিদ, সেটি হলো যে পশ্চিমারা যারা তাদের সবচেয়ে বড় মিত্র, বিশেষ করে প্রেসিডেন্ট বাইডেনও কিন্তু বলছেন যে নেতানিয়াহুর কাজে, অর্থাৎ যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুর চেষ্টাটাকে তিনি আন্তরিক মনে করছেন না। এবং একই দিন আমরা দেখছি যে ইংল্যান্ড তারা 30 ধরনের অস্ত্র ইসরায়েলকে রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করেছে। অর্থাৎ তারা কিন্তু এক ধরনের চাপ দিচ্ছেন, কিন্তু নেতানিয়াহু কোনোভাবেই সেটি মানছেন না। তিনি তার দেশের ভিতর থেকে এখন চাপ আসছে, বাইরে থেকে চাপ আসছে। নেতানিয়াহু এরকম আপোষহীন অবস্থায় আছেন কেন, আপনার কাছে কি মনে হয়? অ্যাডভোকেট আব্দুর রশিদ। জি হ্যাঁ, ধন্যবাদ জুয়েল ভাই। হ্যাঁ, আসলে হচ্ছে কি, এই জায়গায় ইসরায়েলের একটা লং টার্ম প্ল্যান আছে। এই প্ল্যানের সাথে শুধুমাত্র যে মানে ইসরায়েল এবং তার কয়েকজন মিত্র জড়িত তা না। আমি মনে করি প্রত্যেক পশ্চিমা বিশ্ব 1948 সালের পর থেকে, ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, তারা ইন্টারন্যাশনাল যত নর্মস এন্ড ভ্যালুজ এন্ড প্রিন্সিপাল আছে সবগুলোকে ভায়োলেট করে দিনের পর দিন, ইভেন কি জাতিসংঘের এম্বার্গো, জাতিসংঘের যে লাইন করে দিয়েছিল, যে এই লাইন হচ্ছে ইন্টারন্যাশনাল লাইন, সেগুলো পর্যন্ত সব উপেক্ষা করে তারা এই ভূখণ্ডটাকে আস্তে আস্তে গ্রাস করছে, গিলে খাচ্ছে। এবং পশ্চিমাদেরকে তারা ব্যবহার করছে, আমেরিকাকে তারা ব্যবহার করছে। এবং এদের আসলে আমরা তো দেখি মিডিয়াতে যেটা আসে, যেটা বলা হয়, যেটা টেলিভিশনে আসে, কিন্তু ভিতরে আসলে আপনি যদি জ্ঞানী হন তাহলে অনুধাবন করতে পারবেন যে এই রাষ্ট্রটাকে যেভাবে করে কামড়ে কামড়ে ফিলিস্তিন নামক যে রাষ্ট্রটা খাওয়া হচ্ছে, এটা একসময় আর থাকবে না। কারণ এই যে দেখেন, আপনার ফিলাডেলফিয়ার যে বর্ডারটা আছে মিশরের সাথে, এটা কমপ্লিটলি শাটডাউন করে ওখানে ইসরায়েল সোলজাররা বসে আছে। ওদিক দিয়ে কোনো হিউম্যানিটেরিয়ান এড যেতে দিচ্ছে না। তাদের এক্সকিউজ যে এখান থেকে এদিক দিয়ে সব অস্ত্র আসে, এখানে টানেল তৈরি করা হয়। লোক এগুলো তারা এক্সকিউজ তৈরি করবে এবং তারা যা করার জন্য তাই করবে। ইসরায়েল রাষ্ট্রটা হচ্ছে কি, যে নেতানিয়াহু, ইনি হচ্ছে জাতীয়তাবাদী একজন মনে করেন যে দলের একজন নেতা, এবং তার পিছনে জনগণের একটা ব্যাপক সাপোর্ট আছে। এবং সাপোর্ট থাকার কারণে তিনি জনস্বার্থে, এটা কিন্তু একটা ভালো দিক হচ্ছে, জনগণের স্বার্থে তিনি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত মানুষ, তাকে দেশ থেকে পালাতে হবে না, কিংবা তাকে কখনো ওই আপনার জুডিশিয়াল ট্রায়ালের সম্মুখীন হতে হবে না। কারণ হচ্ছে তিনি জনগণের শক্তি নিয়ে ক্ষমতায় থেকে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করছেন। আর ইসরায়েলের ডিপ্লোম্যাসি পৃথিবীতে এত বেশি স্ট্রং, যেটা আমার একজন গেস্ট বললেন, যে তাদের মিলিটারি, তাদের ডিপ্লোম্যাসি, লোক এদের কাছে গোটা মুসলিম ওয়ার্ল্ডেই কিছু না। কারণ আপনার হয়তো মনে আছে 1960s এর কোন এক সময় 67-তে একটা যুদ্ধ হয়েছিল, 12টি আরব রাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধ করে 1 মাসও টিকে থাকতে পারেনি, বুঝতে পারে। তো এখন ইসরায়েল হচ্ছে সেই ধরনের শক্তি নেয়, এবং শক্তি থাকলে একটা মানুষ পৃথিবীতে যা কিছু তাই করার চেষ্টা করে। একটা কথা আছে ইংলিশে, যে পাওয়ার টেন্ডস টু করাপ্ট অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্ট অ্যাবসলিউটলি। যখন আপনার পাওয়ার থাকবে না, ডিপ্লোম্যাটিক পাওয়ার, ইসরায়েলের সেই ডিপ্লোম্যাটিক পাওয়ার আছে, ইসরায়েলের সেই মিলিটারি পাওয়ার আছে, ইসরায়েলের পাওয়ার আছে হোয়াইট হাউস কিংবা আমেরিকার মানে আমেরিকাকে কিভাবে করে কাজে লাগানো যায়, সেই জায়গাটা, সেই শক্তিটা তাদের আছে। এগুলোকে কাজে লাগিয়ে তারা যা করা সেখানে সেটা করবেই। অন্যদিকে আমাদের মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে হিউজ প্রবলেম আছে, কারণ মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে ডেমোক্রেসি নাই, রুল অফ ল নাই। এখানে আমরা ইউনাইটেড না, আমরা এখানে মানে মানে কি বলবো, মুসলিম ওয়ার্ল্ড অনেকটা স্বার্থপর। ফিলিস্তিনিদের বিষয়টা যখন আসে, তখন আমরা কিন্তু ফিলিস্তিন রাষ্ট্রটাকে তৈরির জন্য আমাদের যে দায়িত্ব পালনগুলো করা উচিত মুসলিম ওয়ার্ল্ডের, সেই দায়িত্বগুলো কিন্তু আমরা পালন করছি না। এই যে বাইডেন যে কাজটা করেছে, এদিকে একটা জিনিস আবার আপনি ভুলে গেলে চলবে না, যে আমেরিকা আবার এখান থেকে যদি বেরিয়ে আসে, আমেরিকা যদি বলে নে ভাই তোদের সমস্যা তোরা সামলা, আমি এর মধ্যে নাই, তাহলে কিন্তু বিপদটা আরো বেশি হবে। আমেরিকার যে একটা বার্গেন পাওয়ার আছে, একটা শক্তি আছে, একটা ডিপ্লোম্যাটিক
পাওয়ার আছে এটাকে কিন্তু স্টেবল করার জন্য যেমন দরকার, আবার ইসরায়েল যেটা করছে সেটা করার জন্য কিন্তু ইসরায়েলের, আমেরিকা এবং ব্রিটেনকে দরকার। তো আপনি যে অস্ত্রর যে এমবার্গোর কথা বা স্যাংশনের কথা বললেন ব্রিটেন থেকে, এটাও আমি মনে করি যে লোক দেখানো। কারণ হচ্ছে এগুলো সিচুয়েশনের, আমরা জানি না যে সিচুয়েশনের ভিতরে কেমিস্ট্রিটা কি চলছে, এগুলো লোক দেখানোর বেশিরভাগ করা হয়। কারণ যেহেতু আমরা পশ্চিমা বিশ্ব একটু মানবাধিকার নিয়ে সচেতন, এত মানুষ 40,000-এর মতো মানুষ ওখানে মারা গেল, তারপরে 1 লক্ষর মতো মানুষ ওখানে আহত হয়েছে, তাই না? এখন আমরা যেহেতু মানবিক ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আমরা তৈরি করেছি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আমরা তৈরি করেছি, বিশ্ব মানবাধিকার নিয়ে আমরা খুব বেশি সচেতন, সুতরাং আমাদের তো কিছু বলতে হবে, কিছু এমবার্গো তো দিতে হবে। কিন্তু ভিতরে আসলে খেলাটা কি চলতেছে 48 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত, প্রায় এই যে 70 বছর বা 72 বছর যে খেলা, এই খেলাটাকে যদি আপনি জ্ঞানী হন, অ্যানালাইসিস করে বুঝতে পারবেন যে পশ্চিমাদের অ্যাকচুয়ালি স্ট্রংলি যেই ভূমিকাটা পালন করা উচিত ছিল এই প্যালেস্টাইন রাষ্ট্রটা তৈরি করার পেছনে, সেই ভূমিকাটা সেইভাবে করে তারা কখনো গ্রহণ করেনি। আরেকটা জিনিস বলে রাখি, নেতানিয়াহু চেষ্টা করছে, এই বাইডেন গভর্নমেন্ট কিন্তু একটু নেতানিয়াহুর প্রতি নাকশ। আপনি দেখেছেন তার বাইডেনের ইদানিং যে ইন্টারভিউতে সিএনএন কে দেওয়া, যে সে বললো যে নেতানিয়াহু এই ডিলের ব্যাপারে তার আগ্রহ কি, সে স্পষ্টতই নো বলেছে কথাটা, তাই না? এর মানে এই ডিলটাকে ডিলে করতে চায় হচ্ছে নেতানিয়াহু। নেতানিয়াহুর উদ্দেশ্য হচ্ছে সামনে আমেরিকার ইলেকশন, এই ইলেকশন পর্যন্ত কোনো রকম টেনে টুনে নিয়ে গেলে নতুন যদি প্রেসিডেন্ট কেউ আসে তাহলে তো সে একটা লম্বা সময় পেলো। আর এই সময়ের মধ্যে যেটুকু তার করা দরকার, তার মাথার মধ্যে একটা প্ল্যান আছে, এই প্ল্যান অনুযায়ী সে যা করা তা করবে। এটার জন্য এই যে কথাগুলো বলছে নেতানিয়াহু যে এমন শিক্ষা দিবে, এই কথাগুলো ইটসেলফ ক্রিমিনাল কথা, ইটসেলফ ক্রিমিনাল কথা। এগুলোকে নিয়ে আমি মনে করি এগুলো নিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের খুব স্ট্রং ভূমিকা রাখা দরকার এই নেতানিয়াহু যে কাজগুলো করছেন। কিন্তু না, আমরা তো এগুলোর কোনো ইমপ্লিমেন্টেশন দেখছি না। অর্থাৎ খুব একটা আশার কথা হয়তো নেই প্যালেস্তানিয়ানদের জন্য, কারণ ইসরায়েল যে নির্মমতা চালিয়ে যাচ্ছে সেটি সামনের দিনেও তারা হয়তো তাদের রাজনৈতিক ভাবে তারা যদি মনে করে যে এটি থামানো দরকার, তারা মনে না করলে কেউ আসলে এটি থামানোর সুযোগ নেই, কারণ তারা কাউকে পরোয়া করছে না। একটা সেন্টেন্স যোগ করতে চাই। জি, আধুনিক পৃথিবীর ইতিহাসে ইহুদিরা যেরকম জঘন্য নির্যাতনের হত্যাযজ্ঞের শিকার হয়েছে হিটলারের হাতে, জি, তার দাবি বলা হয় 6 মিলিয়ন লোক মারা গেছে। যে ভয়ঙ্কর, সেটা আমরা যখন এসব ভিডিও দেখি, চিত্র দেখি, আমাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, আমরা দুঃখ মর্মাহত হই। সেই রাষ্ট্র, সেই জাতি আরেকটা জাতিগোষ্ঠীর উপরে, তাদের নেইবার, তাদেরকে উপরে একই রকম নির্যাতন চালিয়ে যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে, মানুষের ইতিহাসের বর্বরতার এইটির চাইতে আর প্রকৃষ্টতম উদাহরণ কিছু হতে পারে বলে আমি মনে করি না। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, সৈয়দ মাহমুদুল্লাহ এবং অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য, এবং একই সাথে দর্শক আপনারা যারা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।